করতে চলেছে আমাদের মধ্যে আমাদের প্রিয় সাংসদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এবং নদিয়া জেলা কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভানেত্রী মাননীয়া মহুয়া মৈত্র মহাশয়া সর্বপ্রথমে আমাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে মালা পরিয়ে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই ভিডিওটা হচ্ছে নদিয়ার কালীগঞ্জ না কৃষ্ণগঞ্জ, সেখানকার বিধায়ক, তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ লাল, তার মৃত্যু হয়েছে এবং সেই জন্য একটা স্মরণ সভার আয়োজন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেটা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এবং তিনি সেখানকার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের। কিন্তু যে কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে দেখুন কি পরিমাণ লাউড স্পিকার ইউজ করে এখানে কত লোকের সমাগম করে এই স্মরণসভা অনুষ্ঠানটা করা হচ্ছে। এবার এটা হওয়ার পিছনে একটাই কারণ রয়েছে। আপনারা জানেন যে গতকাল বর্ধমানের তালিতে মোহন ভাগবতজির একটা প্রকাশ্য সভা ছিল। তিনি যে দীর্ঘ বঙ্গ সফর করছেন 11 দিনের, সেখানে একটা মাত্র প্রকাশ্য জনসমাবেশ ছিল, যেটা গতকাল ছিল। এবং সেখানে সেই জনসমাবেশ আটকাবার জন্য মমতা প্রশাসন যে নির্লজ্জগিরি করে সেটা আবারও নতুন করে করেছিল। কিন্তু এবারে ডিফারেন্সটা হচ্ছে এর আগের এই ধরনের ঘটনা ঘটতো বিজেপি বা বিরোধীদের সঙ্গে, কোনো সভা করতে দেবো না, বিরোধীদের কণ্ঠ রোধ করে রাখবো। আর এবারে সরাসরি পাঙ্গাটা নেওয়া হয়েছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে। সেখানকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, মাধ্যমিক চলছে তাই সেখানে কোনো রকম মাইক বাজানোর কোনো অনুমতি নেই, এই দাবি জানিয়ে সেই সভাটাকে বাতিল করার মতলব করা হয়েছিল। শেষ পর্যন্ত মোহন ভাগবতজিকেও দ্বারস্থ হতে হয়েছিল কলকাতা হাইকোর্টের। এবং কলকাতা হাইকোর্ট যখন এটা ফাইনালি শুনলো, তারা জানে এই রাজ্যে কি অবস্থা হয় এবং সেখান থেকে পারমিশন দেয়। আর তৃণমূল কংগ্রেস সেই একই যুক্তিতে তাদের সভা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, অথচ প্রশাসন এতখানি চটিচাটা দলদাস হয়ে গেছে যে তারা আরামসে কিন্তু এরকম বিশাল ওই ওই যে মাইক দেখতে পাচ্ছেন, লাউড স্পিকার, তারা এরকম বক্স মাইক ওই যে ওই কোনায় বাঁশের মাথায়, যেটা হালকা আকাশি রঙের বাড়ি তার সামনে দেখুন, সব জায়গায় এরকম বিশাল মাইক লাগিয়ে বক্স লাগিয়ে তারা কিন্তু প্রোগ্রাম করতে পারে। তখন কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপার থাকে না। এবার এইটা আপনাদের মনে হতে পারে একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে, ঠিক আছে, মোহন ভাগবতজি করতে দেয়নি, এইটা ভুল করে হয়ে গেছে। শুধু এই ঘটনাই নয়, মাধ্যমিকের মধ্যেই মাইক বাজিয়ে পার্টি অফিসের উদ্বোধনে বিধায়ক জয়নগরে শোরগোল। অর্থাৎ দিকে দিকে যে চিত্রটা আমরা বাঙালিরা খুব ভালো করে জানি, পশ্চিমবঙ্গবাসী যেটার ভুক্তভোগী, সেই কালচারটাই তৃণমূল কংগ্রেস কন্টিনিউ করে যাচ্ছে। এবং এগুলো তো না হয় রিপোর্টিং হচ্ছে মিডিয়াতে, পাড়ায় পাড়ায় এখন জলসা চলছে, প্রত্যেক দিন রাত্রি হবে আর আরস্বরে মাইক বাজিয়ে ঢিংচাক ঢিংচাক গান নাচ অশ্লীল অনেক কিছু ব্যাপার সেখানে চলে। বিভিন্ন জায়গা থেকে সেরকম রিপোর্ট আসতে শুরু করেছে। এবার এই জায়গাটা কেন বলা হচ্ছে যে দিদিমণি ভুল জায়গায় পাঙ্গা নিয়ে নিয়েছেন? দেখুন, এতদিন বাংলায় যে এই ধরনের ঘটনা ঘটছে সেই রিপোর্ট ডেফিনেটলি সঙ্গের কাছে পৌঁছেছে, কিন্তু তারা বোধহয় বিশ্বাস করতে পারেননি। দূর, এরকম কোনো ঘটনা গণতন্ত্রে হতে পারে নাকি? কেননা বিভিন্ন রাজ্যে সংঘের প্রোগ্রাম হয়, তারা সেখানে যান, শীর্ষকর্তারা যান, সেখানেও বিরোধী শিবির আছেন, কিন্তু কোনোদিন এইরকম গাজুয়ারি ব্যাপার হতে পারে এটা কেউ ভারতে ভাবতেও পারে না। কিন্তু পশ্চিমবঙ্গে এটাই নিত্য নৈমিত্তিক ঘটনা। এবার মানুষ দুভাবে শেখে, দেখে শেখে আর ঠেকে শেখে। এতদিন সঙ্গের কাছে রিপোর্ট যাচ্ছিল কিন্তু তারা ব্যাপারটা অনুধাবন করতে পারছিল না, কিন্তু এবার এসে মোহন ভাগবতজির সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেই জায়গা থেকে তারা কিন্তু ঠেকে শিখলো। তারা পরিষ্কারভাবে বুঝতে পারলো যে বাংলায় গণতন্ত্রের অবস্থাটা ঠিক কি করে রেখেছে মমতা প্রশাসন। এবং এখনো যদি ইন্টারভেন না করা হয়, এখনো যদি বাংলাকে রক্ষা করার কোনো পরিকল্পনা না করা হয়, তাহলে আগামী দিনে এই বাংলার যারা হিন্দু রয়েছেন তাদেরকে কিন্তু আবারও বেঘর হতে হবে। এবং সংঘ কিন্তু এই হিন্দু ঐক্যের কথাই বলে, এই হিন্দুদের বাঁচানোর কথাই বলে, সেখানে সংঘের ঘাড়েও কিন্তু এই পাপের বোঝার দায় চাপবে, সেই জায়গাটা কিন্তু নিশ্চিত হয়ে গেল। এবং এই যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু কোনো আত্মিক যোগ নেই, এগুলো সবটাই দেখনদারির জায়গা। সেই প্রোগ্রাম যেটা মহুয়া মৈত্র কন্ডাক্ট করছিলেন, মাইক বাজিয়ে তারস্বরে সেই প্রোগ্রাম হয়েছে,
সেখানে কি রিপোর্ট হচ্ছে, মহুয়ার ডাকা স্মরণ সভায় এলোই না প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবার, নদিয়া তৃণমূলে কোন্দল তুঙ্গে। অর্থাৎ এই যে জিনিসগুলো তৃণমূল কংগ্রেস করে, এটার মধ্যে কিন্তু কোনো এরকম ব্যাপার নেই যে স্বতঃস্ফূর্ত আবেগ আছে সেটা থেকে করছে, মানুষের ডিমান্ড আছে সেই জন্য করছে। আসলে এগুলো দেখানো আমাদের ক্ষমতার আস্ফলন। দেখো, আমরা ক্ষমতায় আছি, আমরা যা খুশি তাই করতে পারি, আর করবে নাই বা কেন? এই মহুয়া মৈত্র সাংবাদিকদের অপমান করে ওই 2 পয়সার সাংবাদিক বলে। এই মহুয়া মৈত্র দেশের ডেটা নিজের দামি ব্যাগ, প্রসাধন বা বিদেশে বেড়ানোর জন্য সেই সেই ডেটার সঙ্গে কম্প্রোমাইজ করে, যে জন্য লোকসভা থেকে তাকে সাসপেন্ড অব্দি করা হয়। কিন্তু এই বাংলার মানুষের ঘুম ভাঙে না, এই মহামন্ত্রকেই আবার জিতিয়ে পাঠায়। ফলে তারা এই ধরনের ঘটনা ঘটায়। আর তার ফলে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে মানুষের সঙ্গে কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে পরিবারের শোকের আবহ, সেই পরিবারের কোনো রকম কোনো যোগদানের ব্যাপার নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ক্ষমতা, তাদের সেই গায়ের জোরটা দেখাতে হবে, সেটার জন্যই এই জিনিসগুলো করা হচ্ছে। এবং তারই প্রতিফলন হচ্ছে বিরোধীদের এখানে সামান্যতম মাথা তুলতে দেব না। ফলে এই জায়গাটা একদিকে যে তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যতই তারা এই ধরনের মাইক বাজায় আস্ফালন করুক না কেন, সেটা এক বড় ধাক্কা 26-এর আগে ডেফিনেটলি তাদের হবে। তবে তার থেকেও যেটা বড় ধাক্কা, সেটা হচ্ছে ভুল জায়গায় পাঙ্গা নেওয়া। এবার মোহন ভাগবতজির সঙ্গে যেটা হলো, তিনি ঠেকে যেটা শিখলেন, বাংলার প্রকৃত চিত্রটা, বাংলার প্রকৃত গণতন্ত্রের রূপটা কিন্তু তার সামনে উন্মোচিত হয়ে গেল। ফলে তিনি যে এবার বাংলা নিয়ে অনেক বেশি সিরিয়াস, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আরও দীর্ঘায়িত ভাগবতের বঙ্গ সফর, সোমবারও বর্ধমানে থাকছেন, সঙ্গের ইতিহাসে বিরল ঘটনা। দেখুন, এই মোহন ভাগবতজির যে সফর, সেটা সঙ্গের ইতিহাসে এমনিতেই বিরল ঘটনা হয়ে গেছে। কেননা টানা 11 দিন তিনি কোনো প্রদেশে আছেন, কোনো সঙ্ঘ প্রধান, শুধু মোহন ভাগবতজি নয়, এর আগে ইতিহাসে কোনোদিন হয়নি। সেটা এই প্রথম বাংলার জন্য হলো। এবং সব থেকে বড় কথা, তার প্রথম 4 দিন ছিল দক্ষিণবঙ্গ সফর, শেষের 4 দিন ছিল মধ্যবঙ্গ সফর, মাঝখানে যে 3টে দিন ছিল, সেই 3 দিন সঙ্ঘের একটা সর্বভারতীয় আলোচনা সভা ছিল। এবং অন্যান্য সময় দেখা যায় যে এই আলোচনা সভাগুলো সাধারণত এটা নাগপুরে উড়ে চলে যান বা দিল্লিতে উড়ে চলে যান মোহন ভাগবতজি, এবং সেখানে সেন্ট্রালাইজ সমস্ত নেতাকে ডাকা হয় সঙ্গের, এবং তারা সেই বৈঠকগুলো করেন, শীর্ষ আধিকারিকরা সেই বৈঠকগুলো দিল্লি কিংবা নাগপুরে করেন, সেটাই দস্তুর। কিন্তু এবারেই প্রথম তার একটা বিচ্যুতি ঘটলো। কলকাতাতে রেখে নেওয়া হলো সর্বভারতীয় স্তরে যারা শীর্ষ আধিকারিক আছেন, এবং সেই সর্বভারতীয় বৈঠক করা হলো। এবং আরো যেটা একটা ব্যতিক্রমী ঘটনা দেখা যাচ্ছে, মোহন ভাগবতজি এরকম দীর্ঘ যদি প্রবাস করেন, তাহলে যেটা হয় সাধারণত, তিনি প্রবাসের শেষ দিন একটা এরকম প্রকাশ্য সভা করেন, এবং তারপরে তিনি কিছুটা রেস্ট নিয়ে তিনি তারপর পরের তার ডেস্টিনেশন, পরের যা কার্যসূচি আছে, কর্মসূচি আছে, সেখানে তিনি উড়ে যান। এবং যেহেতু তিনি সংঘ প্রধান, তার এই ক্যালেন্ডার কিন্তু বছরের প্রথমেই নির্দিষ্ট হয়ে যায়, এবং এটাকে সংঘের ভাষায় বলা হয় ট্রানজিট ডে। সো সেই ট্রানজিট ডে কিন্তু আজকে ছিল। আজকে মোহন ভাগবতজি কিছুটা সকালের দিকে বিশ্রাম করতেন, কেননা তার টানা 11 দিন তিনি দীর্ঘ প্রোগ্রাম করেছেন, এবং তারপর দুপুরের দিকে তিনি কলকাতার বিমানবন্দরে এসে বিমান ধরে তার পরবর্তী গন্তব্যস্থলে যেতেন। কিন্তু সেই পরিকল্পনা তিনি পুরোপুরি ক্যান্সেল করেছেন, এবং তিনি পড়ে রয়েছেন মধ্যবঙ্গে। তিনি আজকের দিনটাও যে পড়ে রয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন এবং সেই জন্য একটা বিশ্রামের প্রয়োজন, সেখানেই বিশ্রাম নিচ্ছেন, না সেরকম কোনো ঘটনা নয়। আজকের পুরো দিন তার ঠাসা কর্মসূচি রয়েছে, এবং যে তিনি কর্মসূচিগুলো করছিলেন, অর্থাৎ তার সংগঠনের যারা কার্যকর্তা রয়েছে, তাদের বিভিন্ন স্তরের যারা রয়েছেন, তাদের সঙ্গে একান্ত বৈঠক করছেন, সেই কর্মসূচি তিনি কন্টিনিউ করছেন। অর্থাৎ দেখুন, বাংলা নিয়ে যে সংঘের একটা ভাবনা চিন্তার বড় মৌলিক পরিবর্তন এসছে, সেটা এই 11 দিনের সফর থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু তারপর যেভাবে নির্লজ্জ চটিচাটা দলদাস প্রশাসন এখানে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাওয়ার পরই আরো কি দাপটটা বাড়াবার জন্য, আরো বিস্তৃত পরিকল্পনা করার জন্য মোহন ভাগবতজি এত বড় একটা স্টেপ নিলেন, এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। কেননা সংঘের ঘরোয়া আলোচনায় যেটা উঠে এসছে, যে বাংলাকে 3টে ভাগে সংঘ ভাগ করে থাকে। একটা হচ্ছে উত্তরবঙ্গ, একটা হচ্ছে দক্ষিণবঙ্গ, আর একটা হচ্ছে মধ্যবঙ্গ।
উত্তরবঙ্গে এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে এবং বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে সেখানে কিন্তু সংঘের যারা শাখা সংগঠন রয়েছে তারা ইতিমধ্যেই ছড়িয়ে গেছেন এবং ব্যাপকভাবে সেখানে কাজ করছেন, মানুষকে সচেতন করছেন যে বাংলাদেশের যে বিপদটা আছে সেই আঁচ এখানে আসতে হবে, সেখানে আমাদের কিভাবে সুরক্ষিত থাকতে হবে। ফলে উত্তরবঙ্গের যে মাটি একটু হলেও গেরুয়া শিবিরে ঢিলে হয়েছিল সেই জায়গাটা কন্ট্রোলে চলে আসবে, এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। দক্ষিণবঙ্গে এসে তিনি কর্মসূচি দ্বিগুণ করার একটা পরিকল্পনা করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, দক্ষিণবঙ্গে সেই কাজ হচ্ছে। এবার মধ্যবঙ্গে আসার পর নাকি মোহন ভাগবতজির এই অনুধাবন হয়েছে যে দক্ষিণবঙ্গের থেকেও অনেক বেশি পটেনশিয়াল জায়গা হচ্ছে মধ্যবঙ্গ, এবং সেখানে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া তিনি পেয়েছেন, যেভাবে হিন্দু জনতার আকুতি তাকে ঘিরে ধরেছে, সেই জায়গা থেকে তিনি স্পষ্ট বুঝতে পারছেন আগামী দিনে এখানে হিন্দু ইউনিটি অনেক বেশি করে হবে, এবং যে কারণে তিনি নির্দেশ দিয়েছেন একদম পঞ্চায়েতে পঞ্চায়েতে সংঘের পরিকল্পনা করতে হবে, সংঘের একটা করে জায়গা তৈরি করতে হবে যেখানে হিন্দুরা আসবেন, এবং যেগুলো মিউনিসিপ্যাল এলাকা সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে এই এই জিনিসটা ঘটাতে হবে। সুতরাং সব মিলিয়ে মধ্যবঙ্গে নিয়ে কিন্তু আরো বেশি চাপ দিচ্ছেন, এবং সেটা কি এই মমতা প্রশাসন, মমতা পুলিশের এই যে নির্লজ্জ দলদাসগিরি এবং বিরোধীদের কণ্ঠ রোধের চেষ্টা, এই এই ছবিটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, কেননা 11 দিনের বঙ্গ সফর এটাই কার্যত ইতিহাস ছিল, তারপরে সেটাকে নজিরবিহীনভাবে এক্সটেন্ড করছেন এবং সেটা নিজের কর্মসূচির সঙ্গে তিনি অন্তর্ভুক্ত করছেন, আরো উপরে থেকে সাংগঠনিক বৈঠক করছেন, এই জায়গাটা কিন্তু সকলকেই ভাবাতে শুরু করেছে। আর সংঘ যদি সত্যি সত্যিই ময়দানে নামে, সংঘ যদি সত্যি সত্যিই কোমর বাঁধে, তাহলে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। না হলে হরিয়ানার ওই হারা ম্যাচ বিজেপি কোনোদিন বার করতে পারে না, না হলে মহারাষ্ট্রে ওইভাবে বিরোধীদের ধুয়ে মুছে বিজেপি সাফ করে দিতে পারে না, না হলে দিল্লিতে ঐতিহাসিক 3 দশক বাদে প্রায় বিজেপি ক্ষমতায় আসতে পারে না। তাহলে সংঘ চাইলে অনেক কিছু হয়, সেই চাওয়াটা কি বাংলার জন্য সত্যিই হচ্ছে? যদি হয় তাহলে এই রাজ্যের হিন্দুদের জন্য বোধহয় সেটা সব থেকে বড় সুখবর। আর যেভাবে গাজোয়ারি চলছে, এর পরেও সেটা দেখেও যদি সংঘ না ঝাঁপায়, যদি বাংলায় প্রকৃত যে পরিবর্তন আছে সেই পরিবর্তনের ডাক না দেয়, হিন্দুদের না জাগায়, হিন্দুদের যেন রক্ষা করে, তাহলে তাহলে আগামী দিনের ইতিহাসের অনেক বড় একটা অধ্যায় এখানে রচিত হবে, কিন্তু সেখানে একটা কালো দাগ সংঘের গায়ে থাকবে। সংঘ কি চাইবে সেই দাগ তাদের গায়ে রাখতে? এই প্রশ্নটাই কিন্তু এই রাজ্যে হিন্দুদের মধ্যে এখন সব থেকে বেশি করে উঠতে শুরু করে দিয়েছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।